তো এখানে 13 নম্বর চ্যাপ্টারের আমরা কিছু জিনিস দেখব। তো এটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ টু ওয়ে স্ল্যাব। তো এখানে দেখেন এই যে ফিগারটা আমি এখন দেখতে পাচ্ছেন, এই যে এই ফিগারটাই আমি আর কি এখন ব্যাখ্যা করব, ঠিক আছে? এবং এটা সবাইকে খুব ভালো মতো বুঝতে হবে। ওকে, তো সবাই একটু মনোযোগ দেন। দেখেন যে এখানে হচ্ছে মোমেন্টের ভ্যারিয়েশন দেখানো হয়েছে। এখানে কি দেখানো হয়েছে? মোমেন্টের বা বেন্ডিং মোমেন্টের ভ্যারিয়েশন বা পরিবর্তন। একটা বেন্ডিং মোমেন্ট কিভাবে একটা স্ল্যাবের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তিত হয় অথবা ভ্যারি করে, সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, তো এখন ফিগার নাম্বার এ দেখেন। ফিগার নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে শর্ট ডিরেকশন আর এটা হচ্ছে লং ডিরেকশন। শর্ট ডিরেকশনটা হচ্ছে সবসময় এল এ আর লং ডিরেকশনটা হচ্ছে সবসময় এল বি। তো আমরা জানি যে টু ওয়ে স্ল্যাবে সবসময় দুই দিক থেকেই মানে দুই ডিরেকশন বরাবর মোমেন্ট কাজ করে। অলওয়েজ টু ওয়ে স্ল্যাব মানে দুইটা ডিরেকশনেই মোমেন্ট কাজ করবে, ঠিক আছে? এটা ভালো মতো মাথায় রাখবেন। যেমন ওয়ান ওয়ে স্ল্যাবে কিন্তু মোমেন্ট কাজ করে মাত্র একদিকে, সে কারণে আমরা মাত্র একটা ডিরেকশনের মোমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। বা টু ওয়ে স্ল্যাবে দুইটা ডিরেকশনেই কিন্তু মোমেন্ট কাজ করে। তো এখন আমি এখানে দেখাবো যে কিভাবে আসলে মোমেন্টটা ভ্যারি করে। যেমন এখানে দেখেন যে এখানে বলা আছে যে এম এ অ্যালং ওয়ান ওয়ান, এম এ অ্যালং ওয়ান ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান ওয়ান বরাবর, অ্যালং মানে হচ্ছে বরাবর, ওয়ান ওয়ান বরাবর বেন্ডিং মোমেন্ট এম এ, ওয়ান ওয়ান বরাবর বেন্ডিং মোমেন্ট এম এ। এম এ মানে হচ্ছে এল এ বরাবর বেন্ডিং মোমেন্ট। ধরেন যে সাপোজ এইটা হচ্ছে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন সবাই দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই যে মোমেন্ট এম এ, এইটা মানে ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? একদম মিড পয়েন্টে, তাই না? মিড স্প্যানে। এম আই রাইট? এই যে, এবং সেই মানটা হচ্ছে এম এ ম্যাক্স বা ম্যাক্সিমাম মোমেন্ট এম এ। এটা ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে মিড স্প্যান, আর দুই দিকে এমনিতেই কম। এখন এই যে যে ডায়াগ্রাম, এই যে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা কিন্তু স্ল্যাবের প্রত্যেকটা অংশেই সেম। এখানেও সেম এইভাবে, আবার এই পাশেও সেম, মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেম থাকবে। শুধু পার্থক্য হবে একটা জিনিসের, সেটা হচ্ছে স্ল্যাবের এক একটা জায়গাতে এই এম এ ম্যাক্স হবে এক এক রকম। আমি আবার বলি, স্ল্যাবের এক একটা জায়গাতে এম এ ম্যাক্স হবে এক এক রকম। যেমন ফর অ্যান এক্সাম্পল, যদি এইখানে আমরা আসি, এই যে এইখানে, তাহলে এইখানে এম এ ম্যাক্স হবে কিন্তু এর থেকে অনেক কম। অর্থাৎ এইখানে ডায়াগ্রামটা হবে এইভাবে, এই যে এইভাবে হবে। অর্থাৎ এইখানে এম এ ম্যাক্স হবে মাত্র এখান থেকে এতটুকু। আবার একইভাবে যদি একদম কর্নারে আসি, সাপোজ এইখানে কর্নারের থেকে একটু ভেতরের দিকে, এইখানে এম এ ম্যাক্স হবে কিন্তু মাত্র এতটুকু। অর্থাৎ এইখানে ডায়াগ্রামটা কেমন হবে? খুব মানে অল্প আর কি, মানে ম্যাক্সিমাম মোমেন্টটা খুব অল্প থাকবে। আবার একইভাবে যদি আমরা এইদিকে যাই, তাহলে দেখেন যতই আমরা মাঝখান থেকে এদিকে অথবা এদিকে আসব, ততই এই এম এ ম্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, এবং একদম কর্নারে যে এটা জিরো হয়ে যাবে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশন। এই যে ভ্যারিয়েশন অফ এম এ ম্যাক্স অ্যাক্রস টু টু, অর্থাৎ টু টু বরাবর, টু টু বরাবর এম এ ম্যাক্স এর ভ্যারিয়েশন। অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সব জায়গায় সেম থাকবে, একই শেপ হবে, জাস্ট শুধুমাত্র এম এ ম্যাক্সিমামটা মাঝখানে হবে সবচেয়ে বেশি, এবং এইদিকে আস্তে 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 কমতে থাকবে, এবং একইভাবে ওইদিকেও আস্তে 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 কমতে থাকবে। সো আমি আশা করি এই ফিগারটা সবাই বুঝতে পারছেন। এইটা হচ্ছে এম এ ম্যাক্সিমাম এবং তার ভ্যারিয়েশন। আচ্ছা, একইভাবে আমরা আরেকটা ফিগার দেখি, তাহলে আরেকটু বুঝতে পারবো। একইভাবে এই যে ডান দিকে যে ফিগারটা আছে, এটা হচ্ছে এম বি ম্যাক্স এর ভ্যারিয়েশন। অর্থাৎ প্রথমে মানে মেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এইটা, এটা হচ্ছে মেন ডায়াগ্রাম। অর্থাৎ লং ডিরেকশন বরাবর আমরা মোমেন্ট কনসিডার করতেছি। আমরা এখানে কোন ডিরেকশন বরাবর মোমেন্ট নিচ্ছি? লং ডিরেকশন বরাবর, অর্থাৎ এই বরাবর। তাহলে এই বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম? এই যে এইরকম 2 ডিগ্রি কার্ভ, এম বি অ্যালং টু টু, এবং এই এম বি ম্যাক্সিমাম হচ্ছে সবসময় মাঝখানে আসবে। এবং দেখেন আমরা স্ল্যাবের যতই এদিকে এবং এদিকে আসব, অথবা মাঝখান থেকে ওই দিকে যাব, অর্থাৎ মাঝখান থেকে আমরা যতই দুইটা সাইডের দিকে সরে আসব,
ততই কিন্তু এমবি ম্যাক্সটা আস্তে আস্তে কমতে থাকবে। যেমন এইখানে কিন্তু এমবি ম্যাক্স অনেক কম, আবার এই পাশে একদম ওই কর্নারেও কিন্তু এমবি ম্যাক্স কি অনেক কম। তাহলে এইটা হচ্ছে এমবি ম্যাক্স এর ভ্যারিয়েশন, অর্থাৎ 1 বরাবর এমবি ম্যাক্স এর ভ্যারিয়েশন হচ্ছে এইটা। তাহলে একটা হচ্ছে ডায়াগ্রাম, অর্থাৎ লং ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এইটা, আর সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ম্যাক্সিমাম মোমেন্ট এমবি ম্যাক্স তার ভ্যারিয়েশন হচ্ছে এইটা। তাহলে আমি আশা করি আমি মোটামুটি সবাইকে বোঝাতে পারছি। এখানে দুইটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে দুইটা ডিরেকশনের মোমেন্টের ভ্যারিয়েশন দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি কোশ্চেন করি যে সবচেয়ে বেশি মোমেন্ট অর্থাৎ এম এ ম্যাক্সিমাম এবং এমবি ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কোথায় থাকবে? অবশ্যই স্ল্যাবের একদম মানে মিড স্প্যানে, অর্থাৎ একদম মানে মানে মিড পয়েন্টে আর কি। মিড পয়েন্টে এমবি ম্যাক্সও থাকবে সবচেয়ে বেশি এবং এম এ ম্যাক্সও থাকবে সবচেয়ে বেশি এবং এমবি ম্যাক্স থাকবে সবচেয়ে বেশি। জি স্যার। ওকে স্যার দুইটা তো একই ডিরেকশন বিবেচনা করছে স্যার, দুইটাই শর্ট ডিরেকশন লং ডিরেকশন আছে। চার দুটোর মধ্যে স্যার পার্থক্য কি স্যার? আচ্ছা, পার্থক্য হচ্ছে দেখেন আমি আবার বলি, এই যে এই ফিগারটা হচ্ছে, এই ফিগারে আমরা কনসিডার করছি শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। খুব ভালো মতো মানে মনোযোগ দিয়ে শুনেন, এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অর্থাৎ এম এ, এবং এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সর্বোচ্চ মোমেন্ট হচ্ছে এম এ ম্যাক্স। আর এই ডায়াগ্রামে হচ্ছে লং ডিরেকশন বরাবর আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কনসিডার করছি, লং ডিরেকশন বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর আমরা কনসিডার করছি, আর এটা হচ্ছে লং ডিরেকশন বরাবর আমরা কনসিডার করছি। এটা হচ্ছে বেসিক পার্থক্য, ঠিক আছে? এবং এইটাতে হচ্ছে দেখেন শর্ট ডিরেকশন বরাবর যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তার যে ম্যাক্সিমাম মোমেন্ট, সেই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যারিয়েশন হচ্ছে আমরা লং ডিরেকশন বরাবর এইভাবে দেখাইছি। আর এইখানে হচ্ছে লং ডিরেকশন বরাবর যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের যে ম্যাক্সিমাম মোমেন্ট, সেই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যারিয়েশনটা আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা এখানে দেখাইছি। দ্যাটস ইট। আচ্ছা, আমি আশা করি আমরা সামনে গেলে আরো বুঝতে পারবো। ওকে, এখন আমরা এই ফিগারে আসি। তো আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলবো, যে এই ফিগারে আসার আগে আমি একটু বলি যে এইখানে আমরা বারবার একটা কথা ব্যবহার করতেছি যে ভ্যারিয়েশন, যে সর্বোচ্চ মোমেন্ট কিভাবে ভ্যারি করে, অর্থাৎ সর্বোচ্চ মোমেন্ট মাঝখানে থেকে সবচেয়ে বেশি, দুই দিকে থাকে কম, তার ভ্যারিয়েশন হচ্ছে এইটা। এখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ডিজাইন করব তখন এই ভ্যারিয়েশনটা আমরা এরকম ধরবো না, অর্থাৎ এই ভ্যারিয়েশনটা আমরা এরকম ধরবো না, এই ভ্যারিয়েশনটা আমরা ধরবো হচ্ছে সরল রৈখিক বা স্ট্রেট লাইন, এবং সেইটাই হচ্ছে এইখানে দেখানো হয়েছে, এই যে এইখানে দেখানো হয়েছে। অর্থাৎ দেখেন যে এই বরাবর এম বি এর ভ্যারিয়েশনটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি কার্ভ, আমরা এইমাত্র দেখে আসলাম সবই 2 ডিগ্রি কার্ভ ছিল। তো সেই ভ্যারিয়েশনটা আমরা 2 ডিগ্রি কার্ভ চিন্তা না করে আমরা চিন্তা করব হচ্ছে এইভাবে। 2 ডিগ্রি কার্ভটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করব, ঠিক আছে? অর্থাৎ এখানে হচ্ছে এমবি বাই 3, দুই কর্নারে হচ্ছে এমবি বাই 3, আর মাঝখানে হচ্ছে একদম সেই যে ম্যাক্সিমাম মোমেন্ট এমবি ম্যাক্স সেইটা, অর্থাৎ এইটাই হচ্ছে সেই এমবি ম্যাক্স, ঠিক আছে? এবং একইভাবে আমরা এম এ ম্যাক্স এর যে ভ্যারিয়েশন সেটাও আসলে 2 ডিগ্রি কার্ভ, আর সেইটাকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা এখানে একটা স্ট্রেট লাইন আমরা কনসিডার করব, এবং সেই স্ট্রেট লাইন ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম। অর্থাৎ দেখেন এখান থেকে এতটুকু জায়গা বরাবর এম এ ম্যাক্সই থাকবে, আর বাকি দুই পাশে হচ্ছে কম কম থাকবে। ওকে, এখন এখান থেকে দুইটা শব্দ আমরা শিখবো, বা দুইটা টার্মস, নতুন টার্মস আসবে। একটা হচ্ছে মিডল স্ট্রিপ আর একটা হচ্ছে কলাম স্ট্রিপ। অর্থাৎ যে জায়গাটুকু বরাবর আমরা টোটাল এম এ ম্যাক্স পাবো সেই জায়গাটুকু হচ্ছে মিডল স্ট্রিপ, আর যে জায়গাটুকুতে আমরা এম এ ম্যাক্স একটু কম কম পাবো, এই যে এই জায়গাটুকুতে এম এ ম্যাক্স অনেক কম, সেই দুইটা অংশকে আমরা বলবো হচ্ছে কলাম স্ট্রিপ। একইভাবে যে জায়গাটুকুতে আমরা এমবি ম্যাক্সিমাম, মানে দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, এমবি ম্যাক্সিমামটা আমরা যতটুকু জায়গার মধ্যে পাবো সেটা হচ্ছে মিডল স্ট্রিপ, আর বাকি দুই পাশের দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ। আচ্ছা, এখন আমি এই দুইটা জিনিসকে আরেকটু রিলেট করব, আরেকটু মানে
মানে রিলেট করতে সহযোগিতা করব। দেখেন, তাহলে যদি আমরা এই ফিগার দেখি তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো যে কোনটা মিডল স্ট্রিপ আর কোনটা কলাম স্ট্রিপ। দেখেন, এইটা হচ্ছে এম এ ম্যাক্স, এই যে সরি এইটা হচ্ছে এম এ ম্যাক্স, এবং এইটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর ভ্যারিয়েশন হচ্ছে এইটা। আমি আবারও বলি, এইটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর ভ্যারিয়েশন হচ্ছে এইটা। এখন ভ্যারিয়েশনটা প্র্যাকটিক্যাল লাইফে 2 ডিগ্রি কার্ভ, বাট এইটাকে আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই ভ্যারিয়েশনটাকে ধরছি হচ্ছে স্ট্রেট লাইন। যে ডায়াগ্রামটা আমি লেকচারে দেখাইলাম ওইটা হচ্ছে মেনলি এইটার একটা সিম্পলিফিকেশন, এই যে এইটা। তো তাহলে মিডল স্ট্রিপ কোনটা? ধরেন যে সাপোজ এখান থেকে এতটুকু জায়গার মধ্যে, সাপোজ এখান থেকে এতটুকুর মধ্যে হচ্ছে আমরা পুরা মোমেন্ট পাবো, তাহলে মাঝখানের অতটুকু জায়গা হচ্ছে মিডল স্ট্রিপ আর দুই দিকে হচ্ছে কলাম স্ট্রিপ। একইভাবে দেখেন, এইখানে হচ্ছে ভ্যারিয়েশন কোনটা? এখানে হচ্ছে এইটা ভ্যারিয়েশন, এই যে এমবি ম্যাক্স এর ভ্যারিয়েশন দেখানো হয়েছে এই কার্ভের মাধ্যমে, বাট এইটাই আমরা প্র্যাকটিক্যাল লাইফে একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি। ঠিক আছে, এই যে এইটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি। তাহলে এইটাকে যখন আমরা স্ট্রেট লাইন চিন্তা করব, তখন যতটুকু জায়গার মধ্যে আমরা, এই যে দেখেন, যতটুকু জায়গার মধ্যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো, এই যে যতটুকু জায়গার মধ্যে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, এই যে ততটুকু জায়গা হচ্ছে আমাদের মিডল স্ট্রিপ, আর বাকিটা হচ্ছে কলাম স্ট্রিপ। সাপোজ যদি আমরা এই ফিগারে দেখাই তাহলে ধরেন যে সাপোজ এখান থেকে এতটুকু জায়গা হচ্ছে মিডল স্ট্রিপ, আর বাকি দুই পাশে অর্থাৎ এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ। ওকে, তাহলে আমরা দেখি যে কলাম স্ট্রিপের মোমেন্ট কতটুকু হবে। কলাম স্ট্রিপের মোমেন্ট হবে হচ্ছে মিডল স্ট্রিপের মোমেন্টের 2/3। এম এ হচ্ছে মিডল স্ট্রিপের মোমেন্ট এবং তার তার 2/3 হবে হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। 2/3 বা 2/3, অর্থাৎ এইটুকু হচ্ছে 1/3, 1/3, আর এইটুকু হচ্ছে টোটাল এম এ। তাহলে এই দুটার এভারেজ কত হয়? 2/3 নাকি? এখানে হচ্ছে 3/3 আর এখানে হচ্ছে মাত্র 3/1 তাহলে এই দুইটাকে যদি আমরা এভারেজ করি, গড় করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3/2 বা 2/3। তাহলে সবসময় তাই যে কলাম স্ট্রিপের এভারেজ মোমেন্ট হচ্ছে মিডল স্ট্রিপের মোমেন্টের 2/3। ওকে, তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই ফিগারটা ড্র করছিলাম। এবং যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা এখন প্রত্যেকে 2 স্ল্যাবের রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট কিভাবে হয় সেটা আমরা উপলব্ধি করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি লেকচার নাম্বার 3। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আবার লেখা আছে যে মোমেন্টস এট কলাম স্ট্রিপস আর 2/3 টাইমস দ্যাট অফ মিডল স্ট্রিপস। এই সেন্টেন্সগুলো একটু আমরা সবাই পড়া শিখবো। হ্যাঁ, এখানে দেখেন বলা হচ্ছে যে মোমেন্ট এট কলাম স্ট্রিপ, তার মানে কলাম স্ট্রিপের মোমেন্ট হচ্ছে 2/3 টাইমস। টাইমস মানে কিন্তু এখানে সময় না, টাইমস মানে হচ্ছে এখানে গুণ, অর্থাৎ 2 এর 3 গুণ, 2 এর 3 গুণ। শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানে 2/3 টাইমস মানে হচ্ছে 2 এর 3 গুণ, টাইমস মানে হচ্ছে এখানে গুণ, 2 এর 3 গুণ। এখন কার 2 এর 3 গুণ? কার 2 এর 3 গুণ? দ্যাট অফ মিডল স্ট্রিপ, দ্যাট অফ মিডল স্ট্রিপ। তার মানে দ্যাট মানে কি? দ্যাট মানে হচ্ছে মোমেন্ট। এখানে মোমেন্টকে প্রোনাউন হিসেবে লেখা হয়েছে দ্যাট। তার মানে মিডল স্ট্রিপের মোমেন্টের 2 এর 3 গুণ হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট। ওকে, so spacing of the same bars would be 3/2 times that of a middle strip. যেহেতু মিডল স্ট্রিপের মোমেন্টের 2 এর 3 অংশ হচ্ছে কলাম স্ট্রিপের মোমেন্ট, সেই কারণে মিডল স্ট্রিপে যে বারের স্পেসিং হবে তার 3 এর 2 গুণ হচ্ছে কলাম স্ট্রিপের স্পেসিং। কারণ কি? এর কারণ খুবই স্বাভাবিক। আমরা সবাই জানি যে মোমেন্ট যদি বেশি হয় তাহলে স্পেসিং কম হয়, আর যদি মোমেন্ট কম হয় তাহলে স্পেসিং বেশি হয়। অর্থাৎ যত মোমেন্ট বেশি হবে তত কি বেশি বেশি বার লাগবে বা তত স্পেসিং কম হবে। ঠিক আছে, অর্থাৎ মোমেন্ট এবং স্পেসিং একে অপরের ব্যস্তানুপাতিক।
মোমেন্ট বাড়লে স্পেসিং কমে, আর আর হচ্ছে মোমেন্ট কমলে স্পেসিং বাড়ে। সে কারণে যেহেতু মোমেন্ট 2-এর 3 গুণ, তাই স্পেসিং হচ্ছে এর ব্যস্তানুপাতিক অথবা উল্টা, তার মানে কি 3-এর 2 গুণ। অর্থাৎ যেহেতু কলাম স্ট্রিপে মোমেন্ট কমে যাচ্ছে, 2/3 দ্বারা গুণ করলে অবশ্যই মোমেন্ট কমে যাবে। যেহেতু কলাম স্ট্রিপে মোমেন্ট কমে যাচ্ছে, তাহলে কলাম স্ট্রিপে কি হবে, বারের স্পেসিং কি হবে, বেড়ে যাবে। এবং 3/2 মানে হচ্ছে 1.5। আচ্ছা, আমি আশা করি সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। যেহেতু কলাম স্ট্রিপের মোমেন্ট মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কম, তাই কলাম স্ট্রিপের বারের স্পেসিং হবে মিড স্ট্রিপের বারের স্পেসিং এর তুলনায় বেশি। এবং কতটুকু বেশি, আমরা 1.5 দ্বারা গুণ করলে যা পাবো তাই, ততটুকু বেশি। এবং কখনোই কোনো অবস্থাতেই ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি হওয়া যাবে না, নট গ্রেটার দ্যান ম্যাক্সিমাম স্পেসিং। বুঝতে পারি নাই স্যার। কোনটা বুঝতে পারেন নাই? স্যার এই যে আপনার কলাম স্ট্রিপ আর মিড স্ট্রিপে আপনার স্পেসিং বেশি কমেটা একটু হয়ে গেছে স্যার, কোন জায়গায় বেশি হবে কোথায় কম হবে? আচ্ছা, আমরা এতক্ষণ কি ব্যাখ্যা করলাম? আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম যে কলাম স্ট্রিপের মোমেন্ট মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কম। এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি কলাম স্ট্রিপের মোমেন্ট হচ্ছে মিড স্ট্রিপের মোমেন্টের তুলনায় কি কম, এখানে বেশি এখানে কম। তার মানে এই মিড স্ট্রিপে যে বারের স্পেসিং আমরা পাবো, সেই স্পেসিং এর তুলনায় কলাম স্ট্রিপের মধ্যে বারের স্পেসিং বেশি হবে। যেহেতু মোমেন্ট কম, তাই বারের স্পেসিংটা বেশি হবে। দ্যাটস ইট। স্যার আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করি স্যার, আসলে কলাম স্ট্রিপটা আর স্যার মিড স্ট্রিপ যেটা আমি নিজে বুঝতেছি স্যার, আপনার মিড কি মধ্য জায়গাটা স্যার কি মিড স্ট্রিপ? আচ্ছা, এখন গুড কোশ্চেন। দেখেন, মিড স্ট্রিপ হচ্ছে যদি আমরা ধরেন যে এই লেন্থটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে অর্ধেক লেন্থ হচ্ছে মিডল স্ট্রিপ, আর বাকি 2 দিকের 1/4 আর 1/4 হচ্ছে কলাম স্ট্রিপ। ঠিক আছে? আবার একইভাবে লং ডিরেকশন বরাবর সেম। আমরা যদি লং ডিরেকশনের যে স্প্যান তাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে মিডল স্ট্রিপ, আর বাকি 2 পাশে 1/4 করে হচ্ছে কলাম স্ট্রিপ। কলাম স্ট্রিপ আমরা বার প্লেসমেন্টের সময় আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে? ওকে স্যার। স্যার আমরা প্র্যাকটিক্যালি দেখা যায় স্যার এইগুলো তো আমরা বেশি দেই আর কি, এই সাইড গুলো রড গুলো বেশি দেই, মাঝে স্যার দেখা যায় যে যে ক্রাঙ্ক ক্রাঙ্ক আর কি স্যার, ওগুলো হয়তো কম থাকে রড স্যার। আমি আশা করি আমি যখন রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট দেখানো শেষ করব, তখন আমি আপনার কোশ্চেনগুলো মানে হয় আপনি হয় নিজেই বুঝতে পারবেন, অথবা তখন অ্যান্সার দিলে ভালো হবে আর কি। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তো এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করব। এখন বলা আসলে একটু বলে দিই যে পরীক্ষাতে কিন্তু এই যে এই কথাগুলো লেখার কোনো দরকার নাই। যখন 2 স্ল্যাব ডিজাইন করবেন, তখন এই যে এই কথাগুলো লেখার কোনো প্রয়োজন নাই। এমনকি এই যে এইসব ফিগার কিন্তু ড্র করবেন না। এই যে এই ফিগার কিন্তু আমি শুধুমাত্র আমি বোঝার সুবিধার্থে ড্র করছি, এগুলো পরীক্ষায় ড্র করার কোনো প্রয়োজন নেই। ওকে, পরীক্ষায় হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং বের করব, এবং তারপর আমরা সরাসরি চলে আসব রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট। ওকে স্যার। এই যে আমরা এখানে চলে আসব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা ডিজাইন করতেছি হচ্ছে কর্নার প্যানেল এ। এখন একটা স্ল্যাবের মধ্যে 2 ওয়ে স্ল্যাব, যেহেতু একটা 2 ওয়ে স্ল্যাবের, আমি আগেও বলেছি এখনো বলি, একটা 2 ওয়ে স্ল্যাবের 2টা ডিরেকশনেই মোমেন্ট থাকে এবং 2টা ডিরেকশনেই ডিফ্লেকশন থাকে। সেই কারণে 2 ওয়ে স্ল্যাবের 2টা ডিরেকশনে স্টিল বসাতে হবে, এবং সেটা হবে মেইন স্টিল, বা 2 ওয়ে স্ল্যাবের 2টা ডিরেকশনেই মেইন স্টিল বসাতে হবে। এখন 2টা ডিরেকশনের স্টিল যদি আমি একই ফিগারে দেখাই, তাহলে ওই ফিগার আসলে দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না। যারা আসলে মানে ওয়ার্কম্যান বা যারা ফিল্ডে কাজ করে, তারাও আসলে দেখে খুব একটা কিছু বুঝতে পারবে না। সো হয়তো সেই কারণে আমরা এখন মানে 2টা ফিগারকে আমরা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। একটা ফিগারে আমরা শর্ট ডিরেকশন বরাবর স্টিল বসাবো, আর আরেকটা ফিগারে আমরা স্টিল বসাবো হচ্ছে লং ডিরেকশন বরাবর। তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে সাধারণত মানে 2টা ডিরেকশনের স্টিল একই ফিগারের মধ্যে দেওয়া হয় আর কি সাধারণত। সেক্ষেত্রে আরো অনেক কিছু সিম্পলিফাই করে দেওয়া থাকে। ঠিক আছে? সো মানে এখন যেহেতু বোঝাতে হবে আমাকে, ফলে আমি বোঝানোর সুবিধার্থে আমি
দুইটা ফিগারে আমি এটাকে ভাগ করছি, ফলে এই দুইটা ফিগার হচ্ছে একই প্যানেল, একই স্ল্যাবের প্যানেলের অংশ। জাস্ট একটা ফিগারে আমি দেখাবো হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর স্টিল প্লেসমেন্ট, আর নেক্সট ফিগারে আমি দেখাবো লং ডিরেকশন বরাবর স্টিল প্লেসমেন্ট। ওকে, তাহলে প্রথমে আমরা দেখবো যে কিভাবে আমরা শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ এই যে উইথ বরাবর আমরা কিভাবে আমরা স্টিলকে বসাতে পারি। ওকে, তাহলে আমাদের যে স্ল্যাব প্যানেল সেটা দেখতে অনেকটা এরকম ছিল, তাই না? যদিও এখানে একটু বেশি আমি বড় এবং ছোট করে দেখাইছি, ডিফারেন্স আসলে এতটা ছিল না। এইটা ছিল হচ্ছে 20 ফিট আর এইটা ছিল 22 ফিট। আমি বোঝার সুবিধার্থে এইটাকে একটু ছোট দেখাইছি এবং এইটাকে অনেক বড় দেখাইছি আমি। ওকে, তাহলে এই দুই দিক ছিল কন্টিনিউয়াস, এই সাইড এবং এই সাইড কন্টিনিউয়াস। এখন দেখেন শর্ট ডিরেকশন বরাবর আমরা কি জানি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সবসময় কেমন হয়, 2 ডিগ্রি কার্ভ হয়, অর্থাৎ মাঝখানে এরকম এরকম এরকম, তাই না? তো এখন আবার আমরা জানি যে মিড স্ট্রিপ বরাবর, অর্থাৎ এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট নিয়ে কাজ করব। আর এই দুই দিকে এইখানে এবং এইখানে কলাম স্ট্রিপের মধ্যে আমরা কাজ করব হচ্ছে 2/3 মোমেন্ট নিয়ে, 2/3 মোমেন্ট নিয়ে কাজ করব। সেই কারণে আমরা সবার আগে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ আগে ভাগ করে নিব। দেখেন শর্ট ডিরেকশনের মিডল স্ট্রিপ কি হবে, লং ডিরেকশন বরাবর, তাই না? লং ডিরেকশন ছিল কত, 22.67 ফিট। তাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে এবং 12 দিয়ে গুণ দেওয়ার পর আমরা পেয়েছি হচ্ছে 136 ইঞ্চি। অর্থাৎ মিডল স্ট্রিপ হচ্ছে 136 ইঞ্চি আর কলাম স্ট্রিপ হচ্ছে 68 ইঞ্চি। অর্থাৎ লং ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন আমরা স্টিল প্লেসমেন্ট শুরু করব হচ্ছে, সবাই মাথায় রাখবেন আমরা স্টিল প্লেসমেন্ট সবসময় শুরু করি মিডল স্ট্রিপের মিড স্প্যান থেকে। আমি আবার বলি, মিডল স্ট্রিপ অথবা মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে, অর্থাৎ এইখান থেকে আমরা শুরু করব মিড স্ট্রিপের মিড স্প্যান। আগে মিড স্প্যানে আমরা স্টিল বসাবো, তারপরে আমরা ডিসকন্টিনিউয়াস এজ এবং কন্টিনিউয়াস এজের দিকে যাব। তাহলে সবার আগে আমরা এইখানে স্টিলটা আগে আমরা ঠিকঠাক মতো বসাবো, এই যে এইখানে। তাহলে আমি জানি না সবার মনে আছে কিনা যে মিডল স্ট্রিপের মিড স্প্যানে আমরা স্পেসিং পেয়েছিলাম 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটা কি দেখানোর দরকার আছে? আচ্ছা, আমি একটু দেখাই দেই তাও। দেখেন এই যে শর্ট ডিরেকশন মিডল স্ট্রিপের মিড স্প্যান। তাহলে এখানে আমরা স্পেসিং পেয়েছিলাম কত, 12 মিলিমিটার বার এট দ্য রেট অফ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, আমরা একবার একটু দেখে নেই। মিড স্প্যানে 12 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে কত, 8 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 12 ইঞ্চি। কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি। এটা আমরা একটু মনে রাখি। এই দেখেন, তাহলে এই সংখ্যাগুলো আগে আমরা ছোট্ট করে বসাই দিব। মিড স্প্যানে 12 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি, এই যে এখানে 8 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি। তাহলে দেখেন প্রথমে আমরা স্যাটিসফাই করব হচ্ছে এই যে 12 ইঞ্চি, এইটাকে আগে আমরা কিভাবে মানে স্যাটিসফাই করতে পারি। তো সবার আগে দেখবেন যে এই মাঝখানে যে স্পেসিংটা আছে, একে যদি আমরা 2 বা 3 দ্বারা গুণ করি, সাপোজ 2 দ্বারা যদি গুণ করি, তাহলে সেইটা এই এর সঙ্গে বিভাজ্য হয় কিনা। যেমন 12 দুগুণী কত হয়, 24। 24 কি 12 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য, তাই না? আর একইভাবে 24 কিন্তু 8 দ্বারাও বিভাজ্য, 3 8 24। যদি তাই হয় তাহলে আমাদের স্টিল প্লেসমেন্ট খুবই সহজ হবে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমরা স্টিল গুলোকে বসাতে পারবো বা ডিজাইন করতে পারবো। আমি আবার বলি, এই মিড স্ট্রিপের মিড স্প্যানের এই স্পেসিং কে 2 দ্বারা গুণ করার পর যদি সেইগুলা এই কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা খুব সহজে আমরা স্টিল প্লেস করতে পারবো। যদি বিভাজ্য না হয় তাও আমরা স্টিল প্লেস করতে পারবো, সেইটা আমি পরবর্তী ফিগারে দেখাবো। ওকে, তাহলে সবার আগে আমরা স্যাটিসফাই করব হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এখানে 12 ইঞ্চি পর পর স্টিল বসাতে হবে, এটাই হচ্ছে প্রধান রিকোয়ারমেন্ট। তাহলে আমরা 12 ইঞ্চি পর পর এখানে আমরা স্টিল বসাই দিব। যেহেতু এই 12 এবং এই 8 দ্বারা বিভাজ্য হয় 24,
তাই আমরা এই 12 ইঞ্চি পরপর আমরা স্টিল আগে বসাই দিব, অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এবং আমরা স্টিল বসাবো হচ্ছে একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, তারপরে আবার স্ট্রেট আবার ক্র্যাঙ্ক, আমরা এইভাবে আমরা স্টিল গুলাকে বসাবো। ঠিক আছে, সবাই একটু ভালো মতো মনোযোগ দেন, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন। একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো। তাহলে প্রত্যেকটা বারের মধ্যে যদি ডিস্টেন্স আমরা 12 ইঞ্চি করে দিয়ে দেই, অর্থাৎ একটা স্ট্রেট থেকে একটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চি, আবার সেই ক্র্যাঙ্ক থেকে পরবর্তী স্ট্রেট বারের ডিস্টেন্স 12 ইঞ্চি, এভাবে করে প্রত্যেকটা বার থেকে প্রত্যেকটা বারের ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চি। যদি তাই হয় জি স্যার। তাহলে একটু চিন্তা করেন যে ক্র্যাঙ্ক বার গুলো কি হয়, মিড স্প্যানে কিন্তু স্ল্যাবের নিচের দিকে থাকে এবং দুই পাশে এসে সেটাই আবার কি হয়, বেন্ট আপ হয়ে আমরা দেখি যে উপরের দিকে। ক্র্যাঙ্ক বার গুলো বেন্ট আপ হয়ে উপরের দিকে উঠে যায়। তাহলে যদি আমরা মাঝখানে 12 ইঞ্চি করে স্পেসিং পাই, তাহলে দুইটা যে দুই দিকে যে সাপোর্ট আছে সেই সাপোর্টের কাছাকাছি এসে এই স্পেসিংটা কত হয়ে যাচ্ছে, অর্থাৎ সাপোর্টের কাছাকাছি এসে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের ডিসটেন্স কত, মানে কততে এসে দাঁড়াচ্ছে? 24 ইঞ্চি স্যার। অবশ্যই 24 ইঞ্চি। জি স্যার। কারণ খুব সিম্পল ব্যাপার, একটা ক্র্যাঙ্ক বার থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের ডিসটেন্স 24 ইঞ্চি। তাই আমরা যখন আমরা একদম লেফট কর্নারে আসছি তখন একটা ক্র্যাঙ্ক থেকে একটা ক্র্যাঙ্কের ডিসটেন্স আসছে 24 ইঞ্চি। এবং আমরা সবাই জানি, আমি আগে বারবার বলছি যে মিড স্প্যানে স্টিল বসাতে হবে হচ্ছে স্ল্যাবের নিচের ফেসে, এবং কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস প্রান্ত যাই হোক, অর্থাৎ সাপোর্টের কাছাকাছি স্টিল বসাতে হবে হচ্ছে স্ল্যাবের উপরের অংশে, স্ল্যাবের উপরের ফেসে। তাহলে সাপোর্টের কাছাকাছি আমরা উপরের ফেসে ডিসটেন্স পাচ্ছি 24 ইঞ্চি, এবং এইদিকেও সেম, এইদিকেও আমরা সাপোর্টের উপরের অংশে আমরা ডিসটেন্স পাচ্ছি 24 ইঞ্চি। কারণ স্ট্রেট বারগুলো কিন্তু সাপোর্টের স্ট্রেট বারগুলো কিন্তু স্ল্যাবের উপরে ওঠে নাই, স্ট্রেট বারগুলো স্ল্যাবের বটম দিয়ে চলে গেছে, আর স্ল্যাবের উপরে উঠছে কি শুধুমাত্র এই যে ক্র্যাঙ্ক বারগুলা। তাহলে একটা ক্র্যাঙ্ক থেকে একটা ক্র্যাঙ্কের ডিসটেন্স কত পাচ্ছি আমরা? 24 ইঞ্চি, এদিকেও 24 ইঞ্চি এদিকেও 24 ইঞ্চি। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার কতটুকু? 12 ইঞ্চি দরকার। আমরা ফর্মুলা থেকে দেখছি যে আমাদের 12 ইঞ্চি স্পেসিং হতে হবে, এর বেশি হওয়া যাবে না। অথবা এর থেকে স্লাইড কম হতে পারে, বাট এর থেকে বেশি স্পেসিং আমরা দিতে পারবো না। আবার একইভাবে কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চির চেয়ে বেশি স্পেসিং আমরা দিতে পারবো না। বলেন। স্ট্রেট স্টিল গুলা কি আমরা নিচে দিব বা নিচে বটমে? স্ট্রেট বারগুলো সবসময় নিচ দিয়ে যায়, স্ট্রেট বারগুলো স্ল্যাবের সবসময় নিচ প্রান্ত দিয়ে যাবে, আর ক্র্যাঙ্ক বারগুলো হচ্ছে সাপোর্টের কাছাকাছি এসে স্ল্যাবের উপরের দিকে থাকবে এবং মিড স্প্যানে এসে ওইটা আবার স্ল্যাবের নিচের ফেস দিয়ে যাবে। জিনিসটা বুঝতে পারেন নাই? জি স্যার। এটা তো বোঝার কথা। যাই হোক, আমি আর কি দেখাই একটু। ধরেন যে এটা হচ্ছে একটা স্ল্যাব, ঠিক আছে? ধরেন যে এটা হচ্ছে একটা স্ল্যাবের ক্রস সেকশন। আমি এতক্ষণ যে ফিগার দেখাচ্ছিলাম সেটা কি ছিল? টপ ভিউ ছিল, তাই না? এখন আমি দেখাচ্ছি ক্রস সেকশন। এখন এটা যদি ক্রস সেকশন হয় তাহলে আমরা বলতে পারি যে স্ট্রেট বারগুলো এইভাবে আমরা দেখতে পারবো, এই যে এইভাবে, অর্থাৎ শুধুমাত্র স্ল্যাবের নিচ দিয়ে যাবে। এই যে স্ল্যাবের নিচ দিয়ে গেছে, স্ল্যাবের উপর দিয়ে কি গেছে? যায় নাই। কিন্তু যদি ক্র্যাঙ্ক বার হতো বা বেন্ট আপ বার বলে, বেন্ট আপ বার হইলে কি হইতো? বেন্ট আপ বার হইলে সাপোর্টের এখানে সে থাকতো স্ল্যাবের উপরের অংশে, এবং মিড স্প্যানে যে সেই বেন্ট আপ বার আবার স্ল্যাবের নিচের অংশ দিয়ে কিন্তু অতিক্রম করতো। আবার কি হইতো? আবার সাপোর্টের এখানে এসে সে আবার স্ল্যাবের উপরের অংশে চলে আসতো, তাই তো নাকি? এটাই তো হয়। জি স্যার। এবং আমরা সবাই জানি যে যেহেতু এইখানে পজিটিভ মোমেন্ট আসে, তাহলে এইখানে আমাদের এই বটম স্টিলের স্পেসিং গুলাই কাউন্ট হবে, আর সাপোর্টের এখানে এসে কোন স্পেসিং কাউন্ট করতে হবে? এই যে টপ স্টিল, টপ স্টিলের স্পেসিং গুলো এখানে আমরা কাউন্ট করব। এখানে কিন্তু বটম স্টিলের কোনো মূল্যই নাই, এখানে বটম স্টিল থাকাও যা না থাকাও তাই। এখানে আমরা মনে করব শুধু টপ স্টিল আছে, উপরের স্টিল আছে। তাহলে টপ স্টিল এবং বটম স্টিল এই ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে যখন উপর থেকে দেখাবো তখন কি এরকম ভাবে দেখানো সম্ভব? মানে টপ থেকে দেখলে কিন্তু সবগুলাকে স্ট্রেট বার মনে হবে, তো
তো সেইটাকে আমরা বোঝানোর সুবিধার্থে আমরা এভাবে ড্র করছি, ঠিক আছে? আমরা ক্র্যাঙ্ক হিসেবে ড্র করছি, বাট টপ থেকে দেখলে কিন্তু প্রত্যেকটা স্টিলকে আমরা আসলে স্টেট দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আসি আবার। যে এইখানে আমরা 12 ইঞ্চি পরপর একটা স্টেট একটা ক্র্যাঙ্ক এইভাবে অল্টারনেট করে বসাইলাম। বসানোর ফলে এইখানে আমরা 12 ইঞ্চি পাইলাম, ঠিক আছে, ফাইন, বাট এইখানে এসে সেই স্পেসিং হয়ে গেল কত, 24 ইঞ্চি, কিন্তু এখানে দরকার স্যার। হচ্ছে 12 ইঞ্চি। এখন চিন্তা করেন, স্পেসিং আমরা আমাদের হাতে স্পেসিং আছে 24 ইঞ্চি আর দরকার 12 ইঞ্চি, তাহলে এর মাঝখানে কয়টা বার দিতে হবে? দুইটার মাঝে একটা বার দিতে হবে স্যার, দুইটা ক্র্যাঙ্কের মাঝে একটা বার। দুইটা ক্র্যাঙ্কের মাঝে একটা এক্সট্রা টপ দিলেই আমরা আমাদের স্পেসিং হয়ে যাবে কত, 12 ইঞ্চি, যেটা দরকার সেটা আমরা পেয়ে যাব। একইভাবে দেখেন এইখানে স্পেসিং দরকার 8 ইঞ্চি, বাট আছে 24 ইঞ্চি, 3 8 24, তাহলে তার মানে হচ্ছে এখানে 3 মাইনাস 1, অর্থাৎ দুইটা এক্সট্রা টপ দিতে হবে, দুইটা এক্সট্রা টপ দিতে হবে। তাহলে আমরা স্পেসিং কত পাবো, আমরা 8 ইঞ্চি পেয়ে যাব। এই জিনিসটাকে মানে যাদের বুঝতে এখনো সমস্যা হচ্ছে তাদের জন্য একটু দেখাই। ধরেন যে আমরা উপর থেকে দেখতেছি, টপ ভিউ দেখতেছি, তো দুইটা বারের মধ্যে আমাদের এখন ডিস্টেন্স আছে কত, 24 ইঞ্চি, 24 ইঞ্চি, ঠিক আছে? তো আমাদের দরকার হচ্ছে 12 ইঞ্চি, রাইট? তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এখানে যদি আমরা একটা স্টিল দিয়ে দেই, অর্থাৎ একটা এক্সট্রা টপ আমরা এখানে দিয়ে দেই, তাহলে তখন প্রত্যেকটা বারের মধ্যে ডিস্টেন্স হবে 12 ইঞ্চি। আবার একইভাবে যদি আমাদের দরকার হয় 8 ইঞ্চি স্পেসিং, তাহলে আমরা এখানে দুইটা স্টিল দিব, এইখানে একটা এক্সট্রা টপ দিব এবং এইখানে একটা এক্সট্রা টপ আমরা দিব। তাহলে এখন স্পেসিং কত দাঁড়াচ্ছে দেখেন, 8 8 8, 3 8 কত হয়, 24। জি স্যার। তার মানে আমরা দুইটা এক্সট্রা টপ দিলেই আমরা 8 ইঞ্চি করে স্পেসিং আমরা পেয়ে যাচ্ছি। স্যার ওই যে আমরা দুইটা স্টিল যে দিব, এটা কি কন্টিনিউয়াস করবো ডিসকন্টিনিউয়াস পর্যন্ত, না একটা নির্দিষ্ট মিড স্প্যান পর্যন্ত সেটা ছেড়ে দেব, কাটি ফেলবো? এটা হচ্ছে অনেকটা এরকম হবে, দেখেন এটা হচ্ছে অনেকটা এরকম হবে। এই সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি ঢুকবে আগের মতো, আর সাপোর্ট থেকে এই মানে বিমের ফেস থেকে হচ্ছে L/3 পরিমাণ ডিসটেন্স বাইরের দিকে আসবে, হ্যাঁ, এতটুকু। জি স্যার, যেটা ওয়ান স্ল্যাবে আমরা দেখছিলাম। আবার এইদিকেও সেল এতটুকু, হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাবের মানে মতোই ওই রকমই, ঠিক আছে, L/3। স্যার এটা কি কাট অফ বার স্যার? এটা হচ্ছে, এটাকে বলা হয় এক্সট্রা টপ, ঠিক আছে, বা আমরা কাট অফ বারও বলতে পারি, সমস্যা নেই, কারণ এই বারটাকে আমরা কেটে দিচ্ছি, মাত্র এখান থেকে এতটুকু দিয়েই আমরা এটাকে কেটে দিচ্ছি, তাহলে এটাকে আমরা কাট অফ বার বলতে পারি, সমস্যা নেই। অর্থাৎ এই বারের কাজ কি, এই বারের কাজই হচ্ছে এই সাপোর্টে যে নেগেটিভ মোমেন্ট আছে সেই নেগেটিভ মোমেন্টকে রেজিস্ট করা, দ্যাটস ইট, এর আর কোনো কাজ নাই। ওকে, তাহলে দেখেন আমরা এতক্ষণ আমরা যেভাবে বললাম যে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, এবং এই পাশে হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্তে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ, এবং কন্টিনিউয়াস প্রান্তে কি হবে, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ যদি আমরা দেই, তাহলে এই টোটাল মিড স্ট্রিপে আমরা রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট কিন্তু পেয়ে গেলাম। আমরা এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিলগুলোকে বসাবো, কতটুকুর মধ্যে বসাবো, এই যে 136 ইঞ্চি, এই যে এতটুকু জায়গার মধ্যে আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো। বোঝা গেছে যে এই পাশে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ, আর এই পাশে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ। তাহলে মিডল স্ট্রিপের আমরা কিন্তু রেইনফোর্সমেন্ট প্লেসমেন্ট আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে যে আমরা কিভাবে কলাম স্ট্রিপে আমরা স্টিল বসাইতে পারি। তো সবাই একটু খেয়াল করেন, এইটা হচ্ছে কলাম স্ট্রিপ, এই যে এখানে ডট ডট দিয়ে দেখানো আছে, এই যে এইটা এখান থেকে এতটুকু হচ্ছে কলাম স্ট্রিপ। এখন আমরা সবাই জানি যে যেহেতু কলাম স্ট্রিপের মোমেন্ট কম হয় তাই স্পেসিং বেশি হয়, এবং কতটুকু বেশি হয়, এই মিড স্ট্রিপের স্পেসিং কে 1.5 দ্বারা গুণ করলে যা পাই সেইটাই হয়, সেইটাই কলাম স্ট্রিপের স্পেসিং হয়। তাহলে এইটাকে 1.5 দ্বারা গুণ করলে কত হবে, 18 হবে। 12কে 1.5 দ্বারা গুণ করলে হয় 18, কিন্তু আমরা দেখে আসছি
যে আমাদের এই 2 স্ল্যাবের জন্য মানে এই এ প্যানেলের জন্য ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে মাত্র 12 ইঞ্চি। তাহলে আমরা কখনোই 18 ইঞ্চি দিতে পারবো না। তাহলে আমরা কত দিব? আমরা ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি দিব। আচ্ছা, একইভাবে দেখেন এই 8 কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত? 12। তাহলে আমরা 12 এখানে বসাই দিলাম, কোনো সমস্যা নাই, কারণ 12 হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। একইভাবে আমরা এই 12 কে 1.5 দ্বারা গুণ করব, গুণ করলে পাই 18, কিন্তু 18 বসানো পসিবল না, তাই আমরা এখানে 12 বসাবো। এবং এই সেম গুলা 12, 12 এবং 12 আমরা এই পাশের কলাম স্ট্রিপে বসাই দিব, 12, 12 এবং 12। স্যার 18 কেন বসাতে পারলাম না? এবার একটু স্যার কারণ ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি, ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি। আমরা যে প্যানেলটা ডিজাইন করছি সেই প্যানেলে আমরা 12 ইঞ্চির থেকে বেশি স্পেসিং এ আমরা কখনোই রেইনফোর্সমেন্ট বসাতে পারবো না এসিআই কোড অনুসারে। ঠিক আছে? জি স্যার। ওকে, যেহেতু পারবো না তাহলে আমরা যেটা ম্যাক্সিমাম স্পেসিং আমরা সেইটাই দিব, অর্থাৎ 12 ইঞ্চি। ওকে, তাহলে এখন দেখেন এইটা হচ্ছে একটা কলাম স্ট্রিপ 12, 12, 12 এবং একদম হুবহু সেম এই কলাম স্ট্রিপও যা, মানে এইখানে যেভাবে আমরা স্টিল বসাবো আমরা এই কলাম স্ট্রিপের মধ্যেও একইভাবে আমরা স্টিল বসাবো, কোনো পার্থক্য নাই। ওকে, তাহলে এখন আমরা 12, 12 এবং 12 এই তিনটার মধ্যে আগে স্যাটিসফাই করব কোনটা, বা আগে কার দিকে আমরা তাকাবো? আমরা আগে তাকাবো হচ্ছে 12 ইঞ্চির দিকে, রাইট? জি স্যার। তাহলে এই 12 ইঞ্চিকে আমি আগের মতো টেকনিক আবারও বলতেছি, আমরা এই 12 ইঞ্চিকে মনে মনে 2 দ্বারা গুণ করব, 12 দুগুণে 24 হয়, এবং দেখবো সেই 24 ইঞ্চি এইটা এবং এইটা দ্বারা বিভাজ্য হয় কিনা বা ভাগ করা যায় কিনা। 24 কে 12 দ্বারা ভাগ করা যায়, তাই না? অবশ্যই যায়, ভাগফল হয় হচ্ছে 2। সেম ভাবে এখানেও 2, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা স্টেট একটা ক্র্যাঙ্ক আমরা এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাতে পারবো। যেহেতু ভাগ করলে বিভাজ্য হয়, তাহলে আমরা একটা স্টেট এবং একটা ক্র্যাঙ্ক আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসালেই আমাদের হয়ে যাবে, আমাদের নতুন কোনো চিন্তা করার দরকার হবে না। ওকে, তাহলে 12 ইঞ্চি এখানে আমাদের দরকার, তাহলে আমরা এখানে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক আমরা এখানে বসাই দিব। ঠিক আছে? অর্থাৎ একটা স্টেট বার, তার পাশাপাশি একটা ক্র্যাঙ্ক বার, তারপরে আবার একটা স্টেট বার, তারপরে আবার একটা ক্র্যাঙ্ক বার, এভাবে অল্টারনেটিভলি চলতে থাকবে। এবং এই 68 ইঞ্চি এতটুকু জায়গার মধ্যে আমরা এইভাবে স্টিল বসাবো, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। ওকে, তাহলে এইখানে 12 ইঞ্চি আমরা পেয়ে গেলাম, কোনো সমস্যা নাই। একইভাবে এইখানে এসে এখন স্পেসিং কত হয়ে যাচ্ছে? 24 ইঞ্চি, এবং এখানে আমাদের স্পেসিং দরকার হচ্ছে 12 ইঞ্চি। তাই আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বসাই দিব। প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বসাই দিলেই আমরা স্পেসিং পেয়ে যাব 12 ইঞ্চি। এবং এদিকেও সে একই কথা, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। তাহলে আমরা এইভাবে স্টিল বসাবো হচ্ছে এই টোটাল কলাম স্ট্রিপের মধ্যে। ঠিক আছে? এবং এই সেম অ্যারেঞ্জমেন্ট, এই সেম ভাবে আমরা স্টিল বসাবো হচ্ছে এই নিচের যে কলাম স্ট্রিপ আছে এতটুকুর মধ্যে, সেম ভাবে, কোনো পার্থক্য নাই। স্যার কন্টিনিউয়াস প্রান্তে আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কি একই রকম হবে? এখানে একই রকম হচ্ছে, কারণ এখানে স্পেসিং এখানেও দরকার 12 এবং এখানেও দরকার 12, সেই কারণে একই রকম হচ্ছে। বাট দেখেন মিড স্ট্রিপে কিন্তু একরকম হয় নাই। মিড স্ট্রিপে এখানে দরকার ছিল 8 ইঞ্চি, মানে কন্টিনিউয়াস প্রান্তে দরকার ছিল 8 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে দরকার ছিল কত? 12 ইঞ্চি। এখানে কিন্তু একটু ভিন্ন হয়েছে, এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা এক্সট্রা টপ। জি স্যার। এখানে যেহেতু একই রকম স্পেসিং, তাই এখানে একই রকম হচ্ছে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের স্পেসিং কতটুকু দরকার তার উপরে। ওকে, জি স্যার। তাহলে আমরা মোটামুটি শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিল আমরা কিন্তু প্লেসমেন্ট করে ফেললাম, তাই না? বা আমরা স্টিল ডিজাইন করে ফেললাম। তাহলে এখন আমরা সেম ভাবে দেখবো যে কিভাবে আমরা লং ডিরেকশন বরাবর স্টিলকে বসাতে পারি। আচ্ছা, তার আগে আমি ছোট্ট একটা জিনিস সবাইকে দেখাবো যে এই স্টিল গুলাকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। খুব স্মার্ট ওয়েতে আমরা চিহ্নিত করব, যাতে করে আমাদের ফিগারটা একদম পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। একটু খেয়াল করেন যে এখান থেকে এতটুকু, এই টোটাল জায়গার মধ্যে আমরা
মেইন স্টিল বসাচ্ছি একই ফরম্যাটে, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। এই অ্যারেঞ্জমেন্টকে বলা হয় অল্টার ক্র্যাঙ্ক। যেহেতু একদম এখান থেকে শুরু করে মিড স্ট্রিপ কলাম স্ট্রিপ টোটাল জায়গাতেই একই রকম ভাবে আমরা স্টিল বসাচ্ছি, তাই আমরা এখানে একটা বড় করে আমরা তীর চিহ্ন দিব এবং আমরা মেইন স্টিল গুলাকে এভাবে গোল গোল দিয়ে আমরা চিহ্নিত করব। ঠিক আছে, চিহ্নিত করার পর আমরা এর একটা নাম দিব। ধরেন যে সাপোজ এর আমরা নাম দিলাম হচ্ছে এ, এবং আমরা ফিগারের বাইরে সুন্দর মতো করে আমরা লিখে দিব স্পষ্ট করে যে এ ইজ ইকুয়াল টু 12 মিলিমিটার ফাই এট দ্য রেট অফ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্কড। এই ফিগারটা যখন কেউ দেখবে তখন ইজিলি বুঝতে পারবে যে এ, আচ্ছা এ, সে যখন এ দেখবে তখন সে ফিগারে যাবে, ফিগারে যে সে দেখবে যে হোয়াট ইজ এ, সে খুব ইজিলি দেখতে পারবে যে এ হচ্ছে এই তীর চিহ্ন। এবং এই তীর চিহ্ন মানে কি, এই তীর চিহ্ন কোন কোন বারকে নির্দেশ করতেছে, এই যে এইটা এইটা, তারপরে এই যে প্রত্যেকটা, অর্থাৎ সমস্ত মেইন স্টিলকে কিন্তু আমরা এই একটা তীর চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করতে এখানে পারছি। বুঝতে পারছেন? অল্টার ক্র্যাঙ্ক মানে হচ্ছে একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, এই অ্যারেঞ্জমেন্টকে বলা হয় জি স্যার। অল্টার ক্র্যাঙ্ক। তাহলে আমরা মেইন স্টিল গুলাকে আমরা চিহ্নিত করলাম। এখন আমরা চিহ্নিত করবো হচ্ছে এক্সট্রা টপ। এখন আমরা এই একই বুদ্ধি আবারও কাজে লাগাবো, যেখানে যেখানে এক্সট্রা টপ একই রকম ভাবে আমরা প্লেসমেন্ট করেছি সেখানে সেখানে আমরা ওই একই সিম্বলের মাধ্যমে প্রকাশ করব। এবং সেই সিম্বলটা হচ্ছে আমরা এবার নিলাম বি। অর্থাৎ দেখেন, ফরচুনেটলি আমরা একদম এই বাম প্রান্তে যত এক্সট্রা টপ আছে সবগুলাকে আমরা একই অ্যারেঞ্জমেন্টে আমরা এখানে প্লেসমেন্ট করেছি। এবং সেই অ্যারেঞ্জমেন্টটা কত, অ্যারেঞ্জমেন্টটা কিরকম, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। তাই আমরা একদম প্রত্যেকটা এক্সট্রা টপকে আমরা কি দ্বারা চিহ্নিত করলাম, আমরা বি দ্বারা চিহ্নিত করলাম। এবং আমরা নিচে লিখে দিলাম যে বি ইজ ইকুয়াল টু 1 নস 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ ইন বিটুইন টু ক্র্যাঙ্ক। ইন বিটুইন মানে মাঝখানে, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। এবং সেই এক্সট্রা টপের ডায়ামিটার কত, 12 মিলিমিটার। দেখেন এই দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা এক্সট্রা টপ, এইটা শুধুমাত্র যে বাম পাশে আছে তা কিন্তু না, এটা কিন্তু ডান পাশেও আছে। অর্থাৎ এখান থেকে এতটুকু দেখেন কলাম স্ট্রিপের মধ্যে, এখান থেকে এতটুকু কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে আমরা সেটাকে দিব হচ্ছে বি। আবার সেম ভাবে এখান থেকে এতটুকু সেম, আমরা এখান থেকে এতটুকুকে আমরা চিহ্নিত করলাম বি এর মাধ্যমে, সবগুলোকে আমরা বি দিয়ে দিলাম। এখানে শুধুমাত্র আলাদা আছে হচ্ছে এইখানে, অর্থাৎ প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা করে এক্সট্রা টপ, তাই আমরা এইটাকে চিহ্নিত করলাম সি দ্বারা। ঠিক আছে, এবং আমরা নিচে লিখে দিলাম যে সি ইজ ইকুয়াল টু 2 নস 12 মিলিমিটার এক্সট্রা টপ ইন বিটুইন 2 সিকেডি বা 2 ক্র্যাঙ্ক। জি স্যার। আমি আশা করি আমি সবাইকে মোটামুটি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিলকে মানে প্লেসমেন্ট করব এবং কিভাবে তাকে খুব নিট এন্ড ক্লিন ভাবে আমরা উপস্থাপন করতে পারি। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা লং ডিরেকশন বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট করব। ওকে, তাহলে লং ডিরেকশন বরাবর স্টিল প্লেস করার জন্য আগে আমরা আমাদের যে স্ল্যাব প্যানেল ছিল সেই প্যানেলটা আমরা ড্র করলাম এবং ঠিক আগের মতো আমরা তাকে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে আগে ভাগ করে নিলাম। তাহলে লং ডিরেকশনের মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ অবশ্যই শর্ট ডিরেকশনের মানে শর্ট ডিরেকশন বরাবর হবে এবং তার লেন্থ গুলো আমি এখানে লিখে দিছি 62 ইঞ্চি, 124 ইঞ্চি এন্ড 62 ইঞ্চি। তাই না? আমরা না বুঝতে পারলে একটু কথা বলি। লং ডিরেকশন বরাবর জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। লং ডিরেকশনের মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ অবশ্যই আমরা পাবো হচ্ছে শর্ট ডিরেকশনের লেন্থকে 2 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করে। 2 দ্বারা ভাগ করলে পাবো মিড স্ট্রিপ আর 4 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে দুইটা কলাম স্ট্রিপ। এবং আমরা ডট ডট দ্বারা এই যে এইগুলোকে আলাদা করছি। ওকে, তাহলে আমরা স্টিল প্লেসমেন্ট শুরু করব ঠিক আগের মতো। কোন জায়গা থেকে? মিড স্ট্রিপ থেকে এবং মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে, অর্থাৎ এই পজিটিভ মোমেন্টের জন্য যে আমরা স্টিল গুলা বসাই মিড স্প্যানে, আমরা সেখান থেকে আমরা শুরু করব একদম সেন্টার থেকে। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের আর কি লং ডিরেকশনের যে মিড স্প্যান সেখানে স্টিল মানে স্পেসিং কত ছিল, দেখেন
এই যে লং ডিরেকশন, মিডল স্ট্রিপ, মিড স্প্যান, এখানে স্পেসিং ছিল হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মিড স্প্যানে 8 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 4 ইঞ্চি সবচেয়ে কম, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি। এই জিনিসটা একটু খেয়াল রাখেন, মিড স্প্যানে 8 ইঞ্চি, কন্টিনিউয়াসে 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াসে কত 12 ইঞ্চি। 12 ইঞ্চি। আমরা এই জিনিসটা আগে এখানে ছোট্ট করে আগে আমরা লিখবো যে এখানে 8 ইঞ্চি, এই যে কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে কত 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এখানে আমার একটা জিনিস দেখাতে ভুল হয়েছে, যে এখানে কিন্তু আমি দেখেন কন্টিনিউয়াস প্রান্তগুলোকে চিহ্নিত করতে আমার আর মনে নাই। এই যে আপনারা সবাই তো জানেন তাই না, যে এইটা আর এইটা হচ্ছে কন্টিনিউয়াস। যাই হোক, এক জিনিস বারবার না দেখালেও চলে। তাহলে 8, 4 এবং 12 এই জিনিসগুলোকে আমরা আগে লিখলাম, এবং আসেন আমরা এটাকে আমরা 1.5 দ্বারা গুণ করে আমরা একবারে কলাম স্ট্রিপেও আগে লিখে দেই। 8 কে 1.5 দ্বারা গুণ করলে কত হয় 12 ইঞ্চি, ম্যাক্সিমাম স্পেসিং কত 12 ইঞ্চি। তাহলে ঠিক আছে, আমরা এখানে 12 ইঞ্চি লিখলাম। একইভাবে এই 12 ইঞ্চিকে 1.5 দ্বারা গুণ করে আমরা বসাবো ডান দিকে এবং বাম দিকে। তাহলে 12 ইঞ্চিকে 1.5 দ্বারা গুণ করলে 18 ইঞ্চি, যেহেতু 18 ইঞ্চি সম্ভব না তাই 12 ইঞ্চি 12 ইঞ্চি। এবং এখানে আমরা 4 ইঞ্চিকে 1.5 দ্বারা গুণ করে পাইলাম হচ্ছে 6 ইঞ্চি, 4 ইন্টু 1.5 সমান 6। তাহলে এখানে আমরা বসাইলাম 6 ইঞ্চি এবং এখানেও বসাইলাম 6 ইঞ্চি। তাহলে আমরা টোটাল লং ডিরেকশনে আমরা স্পেসিং গুলাকে পেয়ে গেছি। এখন আমরা স্টিল গুলাকে প্লেসমেন্ট করব। তাহলে একটু চিন্তা করেন যে 8 ইঞ্চিকে যদি আমরা আগে স্যাটিসফাই করতে চাই, তাহলে 8 দুগুণই কত হয় 16 হয়, তাই না? আমি আগে বলছিলাম যে এটা 2 দিয়ে গুণ করে আগে দেখে নেবেন যে বিভাজ্য হয় কিনা। তাহলে 8 দুগুণই কত হয় 16। এখন এখানে কি 16 কি 12 দ্বারা বিভাজ্য? কখনোই না, হয় না। কিন্তু 16 আবার 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখন কি করতে পারি আমরা? তাহলে এখন কিন্তু আমরা ওই অ্যারেঞ্জমেন্টে আর স্টিল বসাতে পারবো না। কোন অ্যারেঞ্জমেন্টে? একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, আমরা এই অ্যারেঞ্জমেন্টে আর আমরা স্টিল বসাতে পারবো না। যদি বসাই তাহলে হয়তোবা মিড স্প্যানে হয়তো মিলবে, হয়তোবা এখানেও মিলবে, কিন্তু এইখানে এসে ঝামেলা তৈরি হবে। এখানে এসে এই 12 ইঞ্চির সঙ্গে আমরা মেলাতে পারবো না। তাহলে এখন আমাদেরকে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতে হবে, যে অল্টার ক্র্যাঙ্ক বাদে আসলে কি অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাতে পারি। আমাদেরকে অন্য বিকল্প রাস্তা চিন্তা করতে হবে। কি কারো কোনো আইডিয়া আছে না স্যার। কিভাবে স্টিল বসানো যায়? স্যার এক্সট্রা টপ বাড়ায় দিয়ে স্যার আপনি এখানে স্টেট বার আর কি করে দিয়েছেন, একটা ইসের পরে আপনার ক্র্যাঙ্ক বারের মধ্যে 2টা স্টেট বার। মূল কথা হচ্ছে যে আমরা এমন ভাবে স্টিল গুলোকে বসাবো যাতে এই পাশে এসে এমন একটা স্পেসিং হয় যা যেটা কিনা 12 দ্বারা বিভাজ্য। সে 12 দুগুণে 24 হতে পারে, তাই না? বা 36 হতে পারে, রাইট? জি স্যার। এখানেও সেম, এখানে 4 দুগুণে 8, আর হচ্ছে 12, 16, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এমন একটা সংখ্যা আমাদের লাগবে যাতে সেটা 4 এবং 12 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 8 দুগুণে 16 হচ্ছে না, 3 8 কত হয় 24। দেখেন 24 সংখ্যাটা কিন্তু 12 এবং 4 এই দুইটা দ্বারাই কিন্তু বিভাজ্য। তাহলে আমরা এই 24 সংখ্যাটাকে আমরা অ্যাডপ্ট করলাম, আমরা গ্রহণ করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে 2টা স্টেপ বার দিলাম, 2টা স্টেপ বার এবং তারপরে একটা ক্র্যাঙ্ক বার। তাহলে কি আমরা 8 এর 3 দিয়ে গুণ করে নিলাম? হ্যাঁ, আমরা 8 কে, আচ্ছা আমি বলতেছি আস্তে আস্তে সামনে আগে। এখানে আমরা 2টা স্টেপ বার এবং একটা ক্র্যাঙ্ক বার আমরা এইভাবে স্টিল বসাচ্ছি। 2টা স্টেপ একটা ক্র্যাঙ্ক, তারপরে আবারও 2টা স্টেপ, তারপরে আবার একটা ক্র্যাঙ্ক, তারপরে 2টা স্টেপ একটা ক্র্যাঙ্ক, এইভাবে আমরা স্টিল গুলোকে বসাবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সাপোর্টের কাছাকাছি এসে ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স এসে দাঁড়াবে কত? 3 8 কত হয় 24 ইঞ্চি, রাইট? জি স্যার।
তখন আমরা এই দেখেন এই পাশে একটা এক্সট্রা টপ দিলে আমরা পেয়ে যাচ্ছি 12 ইঞ্চি, এবং এই পাশে আমরা যদি 5টা এক্সট্রা টপ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 4 ইঞ্চি। জিনিসটা খুবই সিম্পল, ঠিক আছে। জি স্যার। দুইটা স্টেপ বার, একটা ক্র্যাঙ্ক বার যখন বসাবো তখন দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স এসে দাঁড়াবে হচ্ছে 24 ইঞ্চি। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? স্যার একটা না স্যার, স্ট্রেট বুঝতে পারছি। একটা স্ট্রেট বার আর একটা ক্র্যাঙ্ক বার বসাবো, এটা কয় কয় দেখেন, কতটুকু দূরত্ব বসাবো? আমি বলি, প্রত্যেকটা বার আমরা 8 ইঞ্চি দূরত্বে বসাবো। আমি জি প্রথমে স্যার। বললাম না যে আমরা এমন ভাবে স্টিক গুলোকে বসাবো যাতে আগে মিড স্প্যানের স্পেসিং আগে স্যাটিসফাইড হয়, অর্থাৎ আগে মিড স্প্যানের স্পেসিং কে আমরা ঠিকঠাক রাখবো। আমাদের এখানে মিড স্প্যানে কতটুকু স্পেসিং দরকার ছিল? আমাদের এখানে মিড স্প্যানে স্পেসিং দরকার ছিল কতটুকু, 8 ইঞ্চি না? তাহলে আমরা 8 ইঞ্চি পর পরই প্রত্যেকটা বারকে আমরা বসাবো অবশ্যই। ওকে, দেখেন, ধরেন যে এটা হচ্ছে একটা স্ট্রেট বার, এটা হচ্ছে আরেকটা স্ট্রেট বার, তারপর এইটা হচ্ছে ধরেন যে আরেকটা ক্র্যাঙ্ক বার, তারপর আবারও পরপর দুইটা স্ট্রেট বার, তারপরে আরেকটা ক্র্যাঙ্ক বার। তাহলে এখন আমরা দেখি যে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কতটুকু হয়। দেখেন, 24। এখান থেকে এতটুকু হচ্ছে 8, এখান থেকে এতটুকু 8, আবার এখান থেকে এতটুকু আবার 8, তাহলে 3 কত হয়, 24, 24। তাই না? ওকে, তাহলে আমি আশা করি এখন সবার কাছে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। জি স্যার। তাহলে এই অ্যারেঞ্জমেন্টে আমরা এই টোটাল যে মিড স্ট্রিপটা আছে 124 ইঞ্চি, এই মিড স্ট্রিপের মধ্যে আমরা এই সেম অ্যারেঞ্জমেন্টে আমরা স্ট্রিপগুলোকে প্লেসমেন্ট করব। এবং এখন আমরা আসবো হচ্ছে কলাম স্ট্রিপে। কলাম স্ট্রিপের কি অবস্থা? কলাম স্ট্রিপের অবস্থা আগে আমরা দেখব। এখানে আছে 12 ইঞ্চি, 12কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 24। 24 কিন্তু দেখেন এইখানে 12 দ্বারা বিভাজ্য, এই যে এখানে 12 দ্বারা 24 কিন্তু বিভাজ্য, আবার একইভাবে 6 দ্বারাও কিন্তু বিভাজ্য, 4 6 24, তাই না? তার ফলে এখানে মানে তার মানে আসলে কি, তার মানে এখানে আমরা একটা স্ট্রেট এবং একটা ক্র্যাঙ্ক, অর্থাৎ অল্টার ক্র্যাঙ্ক, এভাবে আমরা স্টিল বসালেই আমাদের হয়ে যাবে, তাই তো? জি স্যার। তাহলে আমরা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল গুলোকে বসাই দিলাম, এবং প্রত্যেকটা স্টিলের মাঝখানে আমরা ডিস্টেন্স রাখলাম হচ্ছে 12 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। তাহলে আমরা সাপোর্টের এখানে এসে স্পেসিং কত পাবো, 12 দুগুণে 24 ইঞ্চি, এবং এখানে দরকার হচ্ছে মাত্র তিনটা কত, 6 ইঞ্চি। তাহলে 4 6 24, 4 মাইনাস 1, তার মানে 3টা এক্সট্রা টপ দিলেই আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত স্পেসিং 6 ইঞ্চি আমরা পেয়ে যাব। এবং একইভাবে এই পাশে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিলে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত স্পেসিং 12 ইঞ্চি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা দেখেন কলাম স্ট্রিপের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং আমরা এই সেম অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এই যে এই পাশের কলাম স্ট্রিপে, কারণ দুইটা কলাম স্ট্রিপ একই। ওকে, তাহলে আমরা এইভাবে একটা 2 ওয়ে স্ল্যাবে আমরা রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন। না স্যার, কোশ্চেন নেই, আমি বুঝতে। স্যার মিড স্ট্রিপে স্যার ওই যে 4 ইঞ্চি স্যার 4 ইঞ্চি ওটা একটু যদি স্যার একটু বলতেন নিচে। মিড স্ট্রিপে তো কত তো আছে, মিড স্ট্রিপে হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউয়াস প্রান্তে 4 ইঞ্চি, রাইট? আচ্ছা, জি স্যার। তো দেখেন এইখানে আমরা অর্থাৎ সাপোর্টের উপরে আমরা দুইটা যে টপ বার বা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা ডিসটেন্স পাচ্ছি কত, 24 ইঞ্চি, বা আমরা স্পেসিং পাচ্ছি 24 ইঞ্চি, বাট আমাদের দরকার কত, মাত্র 4 ইঞ্চি, তাই তো? এখন 24 ইঞ্চি আমরা পাচ্ছি আর আমাদের দরকার মাত্র 4 ইঞ্চি, তার মানে মাঝখানে যদি আমরা 5টা স্টিল বসাই, 5টা এক্সট্রা টপ বসাই, তাহলে আমরা 4 ইঞ্চি স্পেসিং পেয়ে যাব। এটা কি ড্র করে দেখাবো আমি? না স্যার, লাগবে। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন?
আচ্ছা দেখেন এইটাকে আমরা হচ্ছে বিভিন্ন সিম্বলের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এখন আমি আগেই বলছিলাম যে শর্ট ডিরেকশন বরাবর আমরা 12 মিলিমিটার বার ইউজ করছি, আর লং ডিরেকশন বরাবর কি 10 মিলি বার। যেহেতু বারের ডায়ামিটারই আলাদা, তাই প্রত্যেকটা সিম্বল কিন্তু আলাদা হবে। দেখেন এইখানে আমরা ডি দ্বারা প্রকাশ করছি হচ্ছে এই যে আমাদের যে নতুন যে অ্যারেঞ্জমেন্ট, যে দুইটা স্টেট আর একটা ক্র্যাঙ্ক, আমরা এই অ্যারেঞ্জমেন্টকে আমরা প্রকাশ করছি ডি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, ই দ্বারা আমরা প্রকাশ করছি হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাকে আমরা প্রকাশ করছি ই দ্বারা। তারপর দেখেন এই টোটাল এই পুরো অংশই হচ্ছে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে মাত্র একটা করে এক্সট্রা টপ। তাহলে আমরা এই টোটাল যে এক্সট্রা টপ এটাকে আমরা প্রকাশ করলাম এফ দ্বারা। তার মানে এফ হচ্ছে এই যে 1 নস, এটা হচ্ছে এক্সট্রা টপের নাম্বার। 1 নস 10 মিলিমিটার এক্সট্রা টপ ইন বিটুইন টু ক্র্যাঙ্ক। আচ্ছা, একইভাবে দেখেন দুইটা এক্সট্রা টপের মাঝখানে যে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে যে 5টা এক্সট্রা টপ, তাকে আমরা চিহ্নিত করলাম হচ্ছে জি দ্বারা, এবং দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে যে 3টা এক্সট্রা টপ তাকে আমরা চিহ্নিত করলাম এইচ দ্বারা। তো প্রত্যেকটা সিম্বল আমরা এখানে দেখাই দিলাম। আচ্ছা, তো এখন কি কারোর কোনো সমস্যা আছে? থাকার কথা না আর কি, যদি ক্লাসে মনোযোগ দিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে খুব একটা মানে মেজর সমস্যা নাই কারোর। এক্সট্রা টপের লেন্থটা কি স্যার আগের মতোই L/3 ওইভাবে হবে? হ্যাঁ, আগের মতো L/3। কারণ হচ্ছে এখানেও কিন্তু স্ল্যাবের সঙ্গে বিমগুলা কি মনোলিথিক ছিল, আর মনোলিথিক মানেই হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বিম থেকে L/3 পরিমাণ ডিসটেন্স বাইরে এসে কাট অফ করতে হবে। আচ্ছা, তো মোটামুটি এখানে হচ্ছে আমাদের 2 ওয়ে স্ল্যাব ডিজাইন শেষ। তো ছোট্ট একটা টপিকস আমি আজকে এক্সপ্লেন করে আমি আজকের লেকচার শেষ করব। কর্নার রিইনফোর্সমেন্ট, এবং এইটা আমরা পাবো হচ্ছে নিলসনের বইয়ের 15th এডিশনের পেজ নাম্বার 393। তো আমি একটু বলি যে হোয়াট ইজ কর্নার রিইনফোর্সমেন্ট। কর্নার রিইনফোর্সমেন্ট হচ্ছে একটা 2 ওয়ে স্ল্যাব সিস্টেমের একদম মানে কর্নারের দিকে যে প্যানেলগুলো থাকে, দ্যাট মিন্স আমি একটু দেখাই। যদি আমরা একটু আগের লেকচারে যাই, তাহলে আগের লেকচারে আমাদের যে কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন এইখানে হচ্ছে কর্নার প্যানেল কোনটা, মানে একদম কর্নারের দিকে কোন প্যানেলটা আছে। এই যে এ প্যানেল আছে, তাই না? এ প্যানেলটা হচ্ছে একদম কর্নারে। এইদিকে কিন্তু কর্নার প্যানেল আমরা জানি না কোনটা, ঠিক আছে। আবার একইভাবে এইদিকেও কন্টিনিউয়াস, আবার এইদিকেও কন্টিনিউয়াস। আমরা একটা কর্নার প্যানেল এখানে দেখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে কি এ। প্রত্যেকটা কর্নার প্যানেলের চারপাশে এই যে এইখানে কিছু অতিরিক্ত কিছু রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এই যে এইখানে শুধুমাত্র কর্নার প্যানেলের একদম কর্নারে এই যে এইখানে কিছু অতিরিক্ত রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, এবং এই রেইনফোর্সমেন্ট গুলোর প্রধান কাজ হচ্ছে স্ল্যাবে যে টুইস্টিং মোমেন্ট আসে সেই টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করা। আমি আবারও বলি, বেন্ডিং মোমেন্ট না, কিন্তু এটা হচ্ছে টুইস্টিং মোমেন্ট, বা আমরা বলতে পারি টরশন। 2 ওয়ে স্ল্যাবের একদম কর্নারে কিছু পরিমাণ টরশন অথবা টুইস্টিং মোমেন্ট ডেভেলপ করে বা তৈরি হয়। সেই টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য আমরা এই কর্নারে কিছু অতিরিক্ত রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করি। সেই রেইনফোর্সমেন্টকে বলা হয় কর্নার রেইনফোর্সমেন্ট। আচ্ছা, তো এখন এখানে বলা আছে যে কর্নার রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড এট দ্য এক্সটেরিয়র কর্নার্স অফ এ 2 ওয়ে স্ল্যাব সিস্টেম টু রেজিস্ট দ্য টুইস্টিং মোমেন্ট। এখানে সবাই এই জিনিসটা সবাই খুব ভালো মতো মুখস্থ রাখবেন যে টুইস্টিং মোমেন্টকে ঠেকানোর জন্য আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দেই। এটা যে কোনো ভাই হতে জিজ্ঞেস করতে পারে। বা টুইস্টিং মোমেন্টকে অনেক সময় টরশন বলা হয়, টরশন বা মোচড়। ওকে, এখন আমরা একটু দেখবো যে এই টুইস্টিং মোমেন্ট আমরা আমরা কর্নার রেইনফোর্সমেন্ট আমরা কতটুকু জায়গার মধ্যে দিব। তো একটা স্ল্যাবের প্যানেল
একটা স্ল্যাবের প্যানেল যদি এল হয় তাহলে L/5 ডিস্টেন্স পর্যন্ত আমরা কর্নার রেইনফোর্সমেন্ট গুলো দিব, L/5। এবং এল হবে হচ্ছে যে দুইটা ডাইমেনশন আছে, একটা শর্ট ডিরেকশন, একটা হচ্ছে লং ডিরেকশন। এই দুইটা ডাইমেনশনের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে, যেটা ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম লেন্থ ডিভাইডেড বাই 5, L/5। এই L/5 ডিস্টেন্সের মধ্যে আমরা এই কর্নার রেইনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করব, এর বাইরে আর দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আমি এই জিনিসটা একটু রেফারেন্স সহকারে আমি দেখাইতে যাচ্ছি। এটা রেফারেন্স হচ্ছে 15th এডিশনের বই, পেজ নাম্বার 393। দেখেন পেজ নাম্বার 393, সবাই দেখতে পাচ্ছেন? এখানে দেখেন দুইটা ফিগার আছে। এখানে অপশন 1 হচ্ছে এটা, অপশন 2 হচ্ছে এটা। আমরা চাইলে এইভাবে বসাইতে পারি, আবার আমরা চাইলে কর্নার রেইনফোর্সমেন্ট এইভাবেও বসাইতে পারি। এবং এটা হচ্ছে L/5, সব ক্ষেত্রেই এটা হচ্ছে L/5। এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে যে L ইজ দ্য লঙ্গার ক্লিয়ার স্প্যান, অর্থাৎ যে প্যানেলে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট বসাচ্ছি সেই প্যানেলের দুইটা ডাইমেনশনের মধ্যে যেটা সবচেয়ে বড় তাকে 5 দ্বারা ভাগ করার পর যা পাবো তাই। ওকে, তো এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে দ্য টুইস্টিং মোমেন্টস are usually of consequence only at exterior corners of a two-way slab system. Two-way slab systemer একদম exterior corner এ এই twisting moment গুলো তৈরি হয়, where মানে যেখানে they tend to crack the slab at the bottom along the panel diagonal. Diagonal মানে কি? কর্ণ। Diagonal মানে কি? কর্ণ। এখন ধরেন যে এইটা হচ্ছে একটা স্ল্যাবের প্যানেল, তাহলে এর ডায়াগোনাল কোনটা? এইটা হচ্ছে এর ডায়াগোনাল, তাই না? এটা হচ্ছে এর ডায়াগোনাল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা স্ল্যাবের বটমে বা নিচের অংশে ক্র্যাক তৈরি হয়। ক্র্যাক তৈরি হয় কিসের জন্য? ক্র্যাক তৈরি হয় এই টুইস্টিং মোমেন্টের জন্য ক্র্যাক তৈরি হয়। এবং বটমে ক্র্যাক তৈরি হয় হচ্ছে প্যানেল ডায়াগোনাল বরাবর, অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল। এই জিনিসটা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। বটমে ক্র্যাক তৈরি হয় প্যানেল ডায়াগোনাল বরাবর, তাই আমরা বটমে কর্নার রেইনফোর্সমেন্ট দিব প্যানেল ডায়াগোনালের পারপেন্ডিকুলার, তার উল্টা ডিরেকশনে। যে বরাবর ক্র্যাক তৈরি হয় তার উল্টা ডিরেকশনে বা তার 90 ডিগ্রি ডিরেকশনে আমরা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি, সবসময় তাই। আমি জিনিসটাকে একটু আরেকবার দেখাই। ধরেন যে সাপোজ এটা হচ্ছে একটা কর্নার প্যানেল, ঠিক আছে? একটা ধরেন যে আপনার একদম বাসা বাড়ির যে একদম কর্নারের দিকে যে স্ল্যাব প্যানেল, সেটা হচ্ছে এইটা। এবং এটা কিন্তু অবশ্যই টপ ভিউ। তাহলে ধরেন যে এখন বটম বরাবর স্ল্যাবের একটা হচ্ছে টপ অংশ, একটা হচ্ছে বটম অংশ। ধরেন যে বটম বরাবর ক্র্যাক তৈরি হবে প্যানেল ডায়াগোনাল বরাবর, এইটা হচ্ছে প্যানেল ডায়াগোনাল। সেই প্যানেল ডায়াগোনাল বরাবর এইভাবে ক্র্যাক তৈরি হবে, ঠিক আছে? এই যে এইভাবে ক্র্যাক গুলো তৈরি হবে এইভাবে। একদম প্র্যাকটিক্যালি সবকিছু হাতে কলমে দেখাই দিতে যাচ্ছি আর কি। এখন যেহেতু ক্র্যাক গুলা তৈরি হচ্ছে প্যানেল ডায়াগোনাল বরাবর বা কর্ণ বরাবর, তাহলে আমরা স্টিল গুলাকে দিব হচ্ছে ঠিক এই ক্র্যাক গুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এই ক্র্যাকের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা স্টিল প্রোভাইড করব। এইভাবে এইভাবে এই ক্র্যাকের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা স্টিলগুলো প্রোভাইড করি, তাহলে এই স্টিলগুলো আমাদেরকে ক্র্যাক ঠেকাতে সাহায্য করবে বা ক্র্যাক রেজিস্ট করবে। ওকে, এবং ঠিক উল্টাভাবে এখানে বলা হচ্ছে যে স্ল্যাবের টপে বা টপ ফেসে, উপরের ফেসে ক্র্যাক তৈরি হয় হচ্ছে প্যানেল ডায়াগোনালের পারপেন্ডিকুলার, তাই আমরা স্ল্যাবের টপে কর্নার রেইনফোর্সমেন্ট দিব প্যানেল ডায়াগোনাল বরাবর, ঠিক আছে? এই যে the reinforcement at the top of the slab should be parallel to the diagonal from the corner, parallel to the diagonal, কোথায়? টপে। আর বটমে হচ্ছে পারপেন্ডিকুলার টু দা ডায়াগোনাল, যেটা আমি কেবল ফিগারের মাধ্যমে এক্সপ্লেন করে দেখালাম।
এখন মোস্ট ইম্পর্টেন্টলি এই যে যে আমরা মানে কর্নার রেইনফোর্সমেন্ট দিচ্ছি এর মানে স্পেসিং কি হবে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখেন এখানে বলা আছে যে এই কর্নার রেইনফোর্সমেন্টের সকল কর্নার রেইনফোর্সমেন্টের স্পেসিং হবে হচ্ছে কিরকম, size and spacing equivalent to that required for the maximum positive moment। অর্থাৎ আমরা যে প্যানেলের মধ্যে কর্নার রেইনফোর্সমেন্ট দিচ্ছি সেই প্যানেলের যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ছিল সেই ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে স্পেসিং দরকার মানে হয়েছিল ইকুয়েশন থেকে, সূত্র থেকে, সেই একই স্পেসিং আমরা এখানে ব্যবহার করব। ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে স্পেসিং আমরা সেই স্পেসিংই এখানে ব্যবহার করব। তাহলে আমাদের সবার কি ব্যবহার করলে হবে? হ্যাঁ বলেন। সরাসরি মিড স্পেনের যে স্পেসিং ওটা ব্যবহার করলে হবে তাহলে। এখন মিড স্প্যানে তো পজিটিভ মোমেন্ট দুই রকম ছিল, সেখান থেকে যেটা ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট তার জন্য যে স্পেসিং সেটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো আমি একটু দেখাই দিই আগের লেকচারে, যে হচ্ছে আগের লেকচার। এখানে দেখেন যে আমরা দুইটা পজিটিভ মোমেন্ট আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে এম এ পজিটিভ 46,000 আর আরেকটা হচ্ছে এম বি পজিটিভ, সেটা হচ্ছে কত 38,000। তাহলে কোনটা ম্যাক্সিমাম? 46,000, তাই না? এটাই হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট। তাহলে এই 46,000 মোমেন্টের জন্য স্টিল আমরা কিভাবে বসাবো? এই যে কত 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 46,000-এর জন্য স্টিলের স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 12 মিলিবার। তাহলে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট একইভাবে আমরা বসাবো 12 মিলিমিটার বা এট দ্য রেট অফ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আশা করি এতক্ষণে আর কি সবাই বুঝতে পারছেন স্যার আমরা কিভাবে একটা কোশ্চেন ছিল। বসাই। হ্যাঁ বলেন। স্যার যদি আমরা তাহলে যে ওই লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনে যে কলাম স্ট্রিপ আর মিড স্ট্রিপ করলাম, তাহলে ওইখানে তো আমরা ওটা ফিল আপ করে ফেললাম, তখন কি এটা কি খালি রাখবো এটুকু? অবশ্যই না, এটা হচ্ছে এই কর্নার রেইনফোর্সমেন্ট গুলা মেইন স্টিলের উপর বরাবর বসাই দিবেন, মেইন স্টিলের উপরে, ঠিক আছে? ওর উপরে থাকবে এটা? হ্যাঁ অবশ্যই উপরে থাকবে, না হলে একে সাপোর্ট কে দিবে? দেখেন এখানে হচ্ছে দেখেন যে এই যে যে বারগুলা আমি একটু স্পট লাইট দিয়ে দেখাবো। এই যে এই বারগুলা হচ্ছে বসবে কি টপ বরাবর স্ল্যাবের উপরের অংশে, আর এই বারগুলা বসবে হচ্ছে স্ল্যাবের নিচের অংশে। আর কেন স্ল্যাবের নিচেও তো হচ্ছে স্টিল আছে, স্টিল নাই কেন? স্টেট বারগুলা কোথায় গেল? স্টেট বারগুলো তো স্ল্যাবের নিচেই ছিল, তাহলে ওই স্টেট বারের উপরে হচ্ছে বসবে এই বারগুলা, এই যে বটম বার, আর টপ বারগুলা বসবে হচ্ছে আমাদের যে এক্সট্রা টপ ছিল ওই বরাবর, ওই লেভেলে, ঠিক আছে? দুই সাইডে দিতে হবে। ওকে। এবং এখানে হচ্ছে L/5, আপনারা একটু ক্যালকুলেশন করে মিলাই নেবেন। এখানে L/5 এর ভ্যালু আসছে হচ্ছে 55 ইঞ্চি বা 54.5 ইঞ্চি বা 55, একই কথা। অর্থাৎ কর্নার প্যানেল এর যে সবচেয়ে বড় ক্লিয়ার স্প্যান কোনটা ছিল? 22.67 ইঞ্চি, 22.67 ইঞ্চি। তাকে আমি 5 দ্বারা ভাগ করছি এবং 12 দ্বারা গুণ করেছি, তাহলে আমরা পেয়েছি হচ্ছে 55 ইঞ্চি। অর্থাৎ 55 ইঞ্চি এদিকে এবং 55 ইঞ্চি এদিকে, এতটুকু জায়গার মধ্যে আমরা 12 মিলিমিটার ফাই 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা কর্নার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। তো আশা করি আমি মোটামুটি সমস্ত স্পেসিফিকেশন আমি সবার কাছে ক্লিয়ার করতে পারছি। তো এই ছিল হচ্ছে আমাদের 2-ওয়ে স্ল্যাব ডিজাইন। যদি এতটুকু কেউ বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো 2-ওয়ে স্ল্যাব এখন থেকে সাকসেসফুলি ডিজাইন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের লেকচার 3। আজকে আর না, আমরা পরবর্তী ক্লাসে আমরা আবারও আমাদের সবার দেখা হবে আশা করি। জি স্যার। স্যার ক্লাস অ্যাটেন্ডেন্স জি স্যার।